ওসমানী মিলনায়তনে 21 পদক বিতরণ, সাফজয়ী নারী ফুটবলার অভ্রর দল সহ 18 জনের হাতে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা। 26 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটতে পারে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের। ব্যতিক্রমী প্রক্রিয়ায় গঠিত হবে সংগঠনের তহবিল। 187 জন হচ্ছে জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সদস্য। এরা নিয়মিত চাঁদা দিচ্ছে, এখান থেকে প্রায় 2 লাখের বেশি টাকা আসে। আলোচিত সাবেক এসপি আলেপুদ্দিনের বিরুদ্ধে বন্দির রোজারত স্ত্রীকে ধর্ষণের প্রমাণ মিলেছে। 10 পুলিশ কর্মকর্তার মামলার তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। তার এই মোবাইলে গুরুত্বপূর্ণ এভিডেন্স আছে, এটা আমাদেরকে যে কোনো মূল্যে পেতে হবে। আমাদের তদন্ত সংস্থা আপ্রাণ চেষ্টা করছেন কোথায় উনি রেখেছেন এই সব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। 17 বছরের আইনি লড়াই শেষে নিয়োগ পাচ্ছেন 1137 বিসিএস কর্মকর্তা। আপিল বিভাগের রায়ে ভুক্তভোগীদের সন্তোষ। তারা আদালতের বারান্দায় যেভাবে ন্যায় বিচার প্রত্যাশা করেছে, আজকে রায়ের মাধ্যমে সেই ন্যায় বিচারটি প্রতিষ্ঠিত হলো। নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তারা যেন আপ্রাণ ভূমিকা রাখে। ভারতের নাগপুরে বিমান বাংলাদেশের দুবাইগামী ফ্লাইটের জরুরি অবতরণ। লাগেজে পাওয়ার ব্যাংক শনাক্ত, জানালো বিমান সদস্য। যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে উড়ে গেছে বিকল্প বিমান। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি জান্নাতুল কলি। বাংলাদেশ এখন যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী। বাংলাদেশের তরুণরা অন্য যে কোনো প্রজন্মের চেয়ে দুঃসাহসিক। নতুন বাংলাদেশ নির্মাণে নেতৃত্ব দিতে তরুণ প্রজন্ম প্রস্তুত, একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে 21 পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর 18 জন বিশিষ্ট ব্যক্তি এবং জাতীয় নারী ফুটবল দলকে 21 পদক প্রদান করা হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর 21 নতুন তাৎপর্য নিয়ে এসেছে। 21 ফেব্রুয়ারি বাঙালির আত্মপরিচয়ের অবিনাশ স্মারক হিসেবে মন্তব্য করেন তিনি। দেশের ভবিষ্যৎ রচনায় পথ দেখিয়ে যারা আজ জাতির পক্ষ থেকে স্বীকৃতি পেলেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবীর সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ফুল দেয়াকে ঘিরে কোনো হুমকি নেই, কোনো জঙ্গি হামলারও আশঙ্কা নেই, এমনটা জানিয়েছেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এমনটা জানান ডিএমপি কমিশনার। বলেন, বেদিতে ফুল দিতে 12:40 আসতে পারেন সাধারণ জনগণ। খোলা থাকবে পলাশী ক্রসিংয়ের গেট। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথাও জানান তিনি। বলা হয়েছে, ভিভিআইপির পর রাত 12:40 থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে শহীদ মিনার। এদিকে আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ সীমিত করা হবে। রাত 12:01 থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দেয়া শুরু হবে। এখন পর্যন্ত আমরা নিরাপত্তা সংক্রান্ত কোনো আশঙ্কা দেখি না। বিচ্ছিন্ন 1-2টি মেনলি মোবাইল ছিনতাই ব্যতীত নগরীতে বড় ধরনের কোনো অপরাধ নেই, ল অ্যান্ড অর্ডার কোনো সমস্যা নেই, এভরিথিং ইজ নর্মাল। নতুন রাজনৈতিক দলের তহবিল গঠন হবে ব্যতিক্রমী প্রক্রিয়ায়। নাম প্রতীক নির্ধারণ হচ্ছে জনমতের ভিত্তিতে, তবে কার্যালয় কোথায় হবে তা এখনো ঠিক হয়নি। শীর্ষ নেতৃত্বে যারা থাকছেন তারা জানান, মানুষের জল্পনার অবসান হবে 26 বা 27 ফেব্রুয়ারি নতুন দল আত্মপ্রকাশের মধ্য দিয়ে। ফয়সাল মাহমুদের রিপোর্ট। ফেব্রুয়ারির 26 বা 27 তারিখ আসছে শিক্ষার্থীদের আলোচিত নতুন রাজনৈতিক দল। কাঠামো, গঠনতন্ত্র, নাম প্রতীক নির্ধারণ নিয়ে চলছে শেষ সময়ের তোড়জোড়। এরই মধ্যে নতুন রাজনৈতিক এই দল নিয়ে জনমনে উঠেছে নানা প্রশ্ন। কি হচ্ছে দলের নাম প্রতীক, কার্যালয় বা হবে কোথায়?
বেশিরভাগ যে নামগুলো এসেছে সেই নামগুলোতে নাগরিক শব্দটি, তারপরে জনশক্তি শব্দটি, রেভলিউশন শব্দটি, রিপাবলিক শব্দটি, এই শব্দগুলো এসেছে। আমরা এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিইনি, তবে জনগণের যে প্রত্যাশার জায়গাগুলো আছে এবং আমাদের যারা সদস্যগণ আছেন আর কি, তাদের মতামতের ভিত্তিতে আমরা চূড়ান্তভাবে দলের নাম ঠিক করব। আমরা অফিস খুঁজছি, এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট জায়গায় আমরা নিজেদের অফিস নির্ধারণ করিনি। দল চালানোর অর্থের যোগান তারা পাবে কোথা থেকে? উত্তরটা আসে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে নিজেরাই গঠন করবেন তহবিল। যেমন টকশো থেকে পাওয়া সম্মানের অর্ধেক জমা হবে দলের তহবিলে। পৃথিবীর অনেকগুলো দলের তারা কিভাবে তাদের ফাইন্যান্স পলিসিটা ঠিক করে সেগুলো আমরা যাচাই বাছাই করছি। কয়েকটা ফাইন্যান্স পলিসি ড্রাফট হিসেবে প্রস্তাবিত হয়েছে। 187 জন হচ্ছে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য। এরা নিয়মিত চাঁদা দিচ্ছে, এখান থেকে প্রায় 2 লাখের বেশি টাকা আসে, কারণ সবাই কিন্তু ন্যূনতমটা দেয় না, আরও বেশিও দেয়। এর বাইরে আমরা আমাদের টকশো থেকে অনেক টাকা আমরা যারা যায় তারা টকশোর অর্ধেক সম্মানী, এটা আমাদের মিটিংয়ের রেজলিউশন যে আপনি যদি যে যাবে সে তার অর্ধেক টাকাটা সংগঠনে দেবে। শিক্ষার্থীদের রাজনৈতিক দল ঘোষণার খুব বেশি সময় বাকি নেই, তার আগেই পদ পদবি ইস্যুতে দেখা গিয়েছে বিভক্তি। একটা রাজনৈতিক দল বা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম পরিচালনা করতে গেলে নানা ধরনের মতের অমিল থাকতে পারে, এটাকে আমরা বিরোধ হিসাবে অ্যাড্রেস করতে চাচ্ছি না, এবং আমরা এই সাজেশনগুলোকে সন্নিবেশিত করে ঐক্যমতের ভিত্তিতে আমরা আসলে আমাদের নেতৃত্বটা নির্বাচন করব গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। নতুন দল নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানিয়ে আপনার চোখে নতুন বাংলাদেশ ক্যাম্পেইনে মতামত দিয়েছেন 2 লাখেরও বেশি মানুষ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক র্যাব কর্মকর্তা এবং অতিরিক্ত এসপি আলিপুদ্দিনের বিরুদ্ধে বন্দির রোজারত স্ত্রীকে ধর্ষণ করার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন। এমনটা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে সাবেক সেনা কর্মকর্তা সহ মোট 10 জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 10 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যার মামলার তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে সাবেক আইজিপিকে 1 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। তাকে 23 ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা। তিনি বলেছেন এই মোবাইল ফোন হারিয়ে গেছে। তার এই বক্তব্য সন্তোষজনক নয়, কারণ তিনি গ্রেপ্তার হওয়ার পূর্বে সেনানিবাসে ছিলেন বলে তিনি জানিয়েছেন। তারপরে তার মোবাইল ফোন থেকে তিনি সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিয়েছেন 5ই আগস্টের পরে। সুতরাং তার এই মোবাইলে গুরুত্বপূর্ণ এভিডেন্স আছে, এটা আমরা আমাদেরকে যে কোনো মূল্যে পেতে হবে। আমাদের তদন্ত সংস্থা আপ্রাণ চেষ্টা করছেন কোথায় উনি রেখেছেন এই সব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। ট্রাইব্যুনাল থেকে এ বিষয়ে আরও কিছু তথ্য জানানোর জন্য আমাদের সহকর্মী আলামিন হক অহন আমাদের সঙ্গে যোগ দেবেন। অহন, যেমনটা বলছিলাম, প্রসিকিউশন আসামিদের ব্যাপারে কি কি তথ্য আপনার কাছে নতুন করে এলো আমাদের জানাবেন, পরবর্তী আইনি পদক্ষেপ কি নেওয়া হতে পারে সে বিষয়েও জানাবেন। আইনি পদক্ষেপ নেয়ার জন্যই আরও 2 মাস সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এর মধ্যেই প্রসিকিউশনকে বলা হয়েছে যে তদন্ত কার্যক্রম সেটি শেষ করতে হবে। তবে প্রসিকিউশনের পক্ষ থেকে বারবারই একটি জিনিস এর আগেও বলা হয়েছিল যে এই সব অপরাধ এত বেশি সুসংগঠিত ছিল, এই সব অপরাধের তদন্ত করতে বেশ সময় লাগবে। 10 জন আসামির মধ্যে অন্তত 8 জন আসামির ক্ষেত্রে 2 মাস সময় দেওয়া হয়েছে এবং 1 জন আসামির ক্ষেত্রে 3 মাস সময়, এবং আর একজন আসামি বিশেষ করে আমরা জানি সাবেক র্যাব কর্মকর্তা আলেপুদ্দিন, তার বিরুদ্ধে গুমের যেমন অভিযোগ রয়েছে এবং একই সঙ্গে বন্দির স্ত্রীকে রোজারত অবস্থায় ধর্ষণ করার অভিযোগ আছে। ভয় দেখিয়ে ধর্ষণ করার এমন সব অভিযোগ এবং এমন নির্মম বিষয়গুলো তুলে ধরা এবং সেগুলো নতুন করে এই প্রসিকিউশন নতুন করে সেইগুলো তথ্যগুলো আনয়ন এবং সেগুলো তুলে ধরতে বেশ সময় সাপেক্ষ বিষয়, যে কারণে তারা সময় চেয়েছে এবং আদালত তাদেরকে সময় দিয়েছেন। সেই ক্ষেত্রে 2 মাস সময় তারা পেয়েছেন। এবং আপনি জেনে থাকবেন এনটিআরসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, তার বিষয়েও কিন্তু বেশ গুরুতর অভিযোগ আছে এবং একই সঙ্গে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সেই সময় তিনি কী ধরনের অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন এবং কার নির্দেশে সেই সব অস্ত্র ব্যবহার করা হয়েছে, হেলিকপ্টারের অস্ত্র আদান প্রদান হয়েছে, সেই সব শিক্ষার্থী এবং সাধারণ জনতা যারা রাজপথে নেমে এসেছিলেন শেখ হাসিনা সরকারকে হটাতে, সেই সময়ে
কিভাবে গুলিবর্ষণ করা হয়েছে নির্বিচারে, বিশেষ করে অস্ত্রের যে বিষয়টি উঠে এসেছে সেগুলো কোথা থেকে কোথায় নেওয়া হয়েছে, কারা পরিবহন করেছেন এবং পরবর্তীতে তিনি কিভাবে এই সব মানুষকে সেফ এক্সিট দেওয়ার জন্য একটা পরিকল্পনা করেছিলেন, সেই বিষয়গুলো কিন্তু প্রসিকিউশন এই ট্রাইব্যুনালকে জানিয়েছে। এবং একই সঙ্গে আসামি পক্ষের যারা আইনজীবী আছেন তারাও কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলছে, তারাও বলছেন যে আসামিদেরকে এখন পর্যন্ত নির্দিষ্টভাবে কোনো কিছুই জানতে দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ তারা করেছেন। সব মিলিয়ে ট্রাইব্যুনাল যে সময় দিয়েছে এই সময়ের মধ্যেই আইনগতভাবে যেসব বিষয় আছে সেগুলোর কাজ শেষ করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থী জনতা যারা এই আন্দোলনে যুক্ত ছিলেন তারাও চাচ্ছেন জাতীয় নির্বাচনের আগেই এই গণহত্যার বিচার হোক। কলি। অহন, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 17 বছরের আইনি লড়াই শেষে চাকরি পাচ্ছেন 27তম বিসিএস এর নিয়োগ বঞ্চিতরা, আর তাই রায় হওয়ার পরই বিজয়ের হাসি হেসে সর্বোচ্চ আদালত থেকে বের হলেন সবাই। অথচ 5 আগস্টের আগেও তারা ভাবেননি কখনো বিসিএস ক্যাডার হিসেবে জয়েন করার কথা। 2007 সালে 27তম বিসিএস এর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন বিভিন্ন ক্যাডারের 1137 জন, কিন্তু 111-এর সময় নিয়োগ চূড়ান্ত না করে আইন বহির্ভূতভাবে তাদের দ্বিতীয় ভাইভায় ডাকা হয়। শুরু হয় আইনি লড়াই। হাইকোর্টের এক বেঞ্চ নিয়োগ বৈধ বললেও আরেক বেঞ্চ দ্বিতীয় ভাইভাকে দেন বৈধতা, কিন্তু আপিল বিভাগও সে সময় বাতিল করে নিয়োগ। 5 আগস্ট শিক্ষার্থী জনতার আন্দোলনের পর এই নিয়োগ বঞ্চিতরা ফের রিভিউ করেন সর্বোচ্চ আদালতে, যার চূড়ান্ত রায়ে সবাইকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ। আগের বৈধতাকে অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা করে হাইকোর্টের রায় বহাল করা হয়েছে এবং আপিল বিভাগের আগের রায় বাতিল করা হয়েছে। তাদের যে সমস্ত স্বপ্ন কখনো ভেঙেছে কখনো গড়েছে, আমি মনে করি দীর্ঘদিন পর্যন্ত তারা আদালতের বারান্দায় যেভাবে ন্যায় বিচার প্রত্যাশা করেছে, আজকে রায়ের মাধ্যমে সেই ন্যায় বিচারটি প্রতিষ্ঠিত হলো। ন্যায় নিষ্ঠার সহিত নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তারা যেন আপ্রাণ ভূমিকা রাখে, এই আহ্বান সকলের প্রতি। রায়ে নিজেদের সন্তুষ্টির কথা জানালেন ভুক্তভোগীরা, বললেন তারা স্বপ্নেও ভাবেননি এমন কিছু হবে। মাননীয় বিচারকগণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, আমরা আশা রাখছি এর ধারাবাহিকতা থাকবে এবং আমরা আমাদের অধিকার অচিরেই ফিরে পাবো এবং নির্দিষ্ট সময়ের ভিতরে নিয়োগ পাবো। 18 বছর ডোর টু ডোর হেঁটেছি, আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। চূড়ান্ত রায় প্রকাশের পর বঞ্চিতরা নিয়োগ পেতে শুরু করবেন। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। বাংলাদেশ ভারত সম্পর্ক আরও স্বাভাবিক করতে ঢাকায় বসেছে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। সম্প্রতি ওমানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে আলাপকালে এই নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে মন্ত্রণালয়ে তিনি আরও জানান, ঢাকা দিল্লির সম্পর্কে এখনও কিছু টানাপোড়েন আছে, যদিও দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য আগের অবস্থায় এসেছে, এমনটা দাবি করেন উপদেষ্টা। জানান, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা করে ভালো ওয়ার্কিং রিলেশন রাখতে সম্মত ঢাকা এবং দিল্লি। আর এই দফার বৈঠকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি, এমনটাও জানিয়েছেন তিনি। ব্যবসা মোটামুটি পিক আপ করেছে, দেখা গেছে যে আগের লেভেলেই পৌঁছে গেছে। এখন এগুলিতে প্রত্যেকটা ইন্ডিকেশন, কিছু টানাপোড়েন এখনও রয়ে গেছে, যেমন ভিসা টিসা এগুলিতে প্রবলেম কিছু আছে, কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যে টার্মটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে পৌঁছতে হবে। গৃহকর্মী গেনেদা খাতুনের হত্যাকারী রায়দা পরিবহনের চালক এবং হেলপারের বিচারের দাবিতে মানববন্ধন করেছে উত্তরার সচেতন নাগরিক সমাজ। সকালে উত্তরার নর্থ টাওয়ারের সামনেই মানববন্ধন করেন তারা। দাবি, এই রায়দা পরিবহনের চালক এবং হেলপারের অনতিবিলম্বে ফাঁসি নিশ্চিত করতে হবে, মালিকপক্ষকেও বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এছাড়া রায়দা পরিবহনের মতো গণপরিবহনগুলোর বেপরোয়া চলাচল বন্ধের দাবি তোলেন তারা। দ্রুত বিচার না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। আমার দেশের বাড়ির রাইডার মালিকের বিচার চাই, ফাঁসি চাই। এই যে উনি মারা গেল, ওনার তো এখন এই পরিবারটার কি অবস্থা হবে? রাইডার রুট পারমিট নাম্বার 1 বাতিল করতে হবে। গত 1 বছরে তারা 25 থেকে 30টা মার্ডার করছে। এখানে ঘাতক চালক এবং ড্রাইভার, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি এবং তাদের মৃত্যুদণ্ড ফাঁসি দাবি করছি।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ দেশের কয়েক জেলায় সমাবেশ করবে বিএনপি। কুমিল্লায় সমাবেশে যোগ দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, সমাবেশ কখন নাগাদ শুরু হবে জানাবেন। নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এই সময় পর্যন্ত? কলি, সমাবেশ আসলে বিকেল ৩টায় শুরু হবে। তবে ইতিমধ্যে কিন্তু বিশেষ করে যারা নেতাকর্মীরা রয়েছেন বিভিন্ন স্থান থেকে কিন্তু রাষ্ট্র সংস্কারের বিশাল শোডাউন নিয়ে কিন্তু আসছেন, মিছিল নিয়ে আসছেন। তবে আজকে যে রাষ্ট্র সংস্কারের বিএনপির যে ৩১ দফা, সেই দাবিকে ঘিরে কিন্তু এখানে যারা বিশেষ করে নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটি বেশ উৎসাহ আমরা দেখতে পেয়েছি এবং তারা একটি উৎসব মুখর পরিবেশে কিন্তু তাদের যে কর্মসূচি সেটিকে পালন করতে চান এবং তাদের যে মহাসচিবের পক্ষ থেকে আজকে ধরনের ঘোষণা আসে সেই অপেক্ষায় কিন্তু প্রতিটি নেতাকর্মী রয়েছে। তারা বলছেন যে আগামী নির্বাচন যত দ্রুত হবে, এই দ্রুত নির্বাচনের মাধ্যমে তাদের যে নেতৃত্ব, আগামী দিনের যে রাষ্ট্রনায়ক, তারা তারেক রহমানকে রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চান এবং বিএনপির নেতৃত্বে যাতে সরকার গঠিত হয় সেইভাবেই কিন্তু তারা কাজ করে যাচ্ছেন বলে আমাদের সঙ্গে বিশেষ করে যারা নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জেনেছি। তবে এখন পর্যন্ত কিন্তু উৎসবমুখর পরিবেশেই তাদের কর্মসূচি চলছে। বিকেল ৩টা নাগাদ কিন্তু মূল যে আয়োজন সেটি শুরু হবে এবং এখানে কিন্তু আজকে যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিশেষ অতিথি হিসেবে কিন্তু বিএনপি যে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু কিন্তু বক্তব্য রাখার কথা রয়েছে। ধন্যবাদ আপনাকে খোকন। পুরান ঢাকার চুরিহাট্টায় যে ভবনে বিস্ফোরণে মারা গিয়েছিলেন ৭১ জন, সেই ভবনে আবারও ঘাঁটি গেড়েছে প্লাস্টিক পণ্য। মেরামতের পর ভবন মালিক প্লাস্টিক পণ্যের গুদাম আর দোকান ভাড়া দিয়েছেন। আবাসিক হিসেবে ভাড়া দিতে মেরামত করা হচ্ছে ভবনের একটি ফ্লোরও। সড়কে হোটেলে খোলা সিলিন্ডার ব্যবহারও চলছে দেদারসে। অথচ ওই ঘটনার পর দেয়া প্রতিবেদনে সুপারিশে আবাসিক ভবনে প্লাস্টিক পণ্য না রাখার সুপারিশ করেছিল ফায়ার সার্ভিস। বন্ধ করতে বলা হয়েছিল খোলা সিলিন্ডার ব্যবহারও। মাহফুজ মিঠুর ছবিতে শাকিল হাসানের রিপোর্ট। পুরান ঢাকার স্বাভাবিক ব্যস্ততা চুড়িহাট্টার মোড়ে। জীবন চলছে তার স্বাভাবিক গতিতে। এখানেই ঘটেছিল ভয়াবহ এক বিস্ফোরণ। স্বাভাবিকতার মাঝে এখনও সেই বিভীষিকা তাড়া করে ফেরে স্থানীয়দের। হুন্ডা, সিএনজি, অটো মোটর যা আছে সবটি শেষ হয়ে গেছে। এইগুলো চোখের সামনে দেখলাম আর কি, সব গেল। এমন ভয়ানক ঘটনার পর কতটা বদলেছে চুড়িহাট্টার মোড়। রাসায়নিকের ডিপো সেই ওয়াহিদ ম্যানশন। আমরা শুরুতেই যাই ভবনটির আন্ডারগ্রাউন্ডে। আবারও এখানে তৈরি করা হয়েছে গুদাম। রাসায়নিকের বদলে এবার প্লাস্টিক পণ্য। ভাড়া নিয়েছেন রোহান এন্টারপ্রাইজের হাসান খন্দকার। আন্ডারগ্রাউন্ডে কি এই মালামাল রাখার কোনো সুযোগ আছে? সেটা তো আমরা বলতে পারবো না, সেটা আপনি জমিদারকে জিজ্ঞেস করেন। 5 বছর আগে এই বিল্ডিংয়ে আগুন লাগছিল জানেন, এই গোডাউন থেকেই। এক্স্যাক্টলি একটা ইনফরমেশন তো আমি আপনাকে দিতে পারতেছি না। আপনি জানেন কি না? জানি তো। তারপর আপনারা এখানে ভাড়া নিয়েছেন? এগুলো বসের সাথে কথা বলেন। দোতলার যে লাইটার কারখানা থেকে বিস্ফোরণ, সেটি 2 বছর আগে সংস্কার করে ভাড়া দেয়া হয়েছে 2টি ব্যাংকে। আরেক পাশে একটি গুদাম। 3 তলা যেন ধ্বংসস্তূপ। বিস্ফোরণ আর আগুনের চিহ্ন দেয়ালে এখনও স্পষ্ট। তাপে অনেক জায়গায় উঠে গেছে পলেস্তরা, পুড়ে গেছে ফ্লোরের টাইলস, দরজার চৌকাঠো। এখানেই জীবন্ত দগ্ধ হয়েছিলেন বেশ কয়েকজন। আগুনের ক্ষত আর পোড়া গন্ধ ওয়াহিদ মেনশনের পুরোটা ভবন জুড়ে। এখান থেকে লাগা আগুনেই মারা গিয়েছিলেন 71 জন মানুষ। অথচ ঘটনার 2 বছরের মাথায় একই ভবনে একই সঙ্গে আবাসিক এবং বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছেন ভবনটির মালিকরা। একপাশে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছেন। তারা বলছেন ভবনটির অবস্থা খুবই নাজুক। তবুও নতুন করে এখানে আবাসিক ফ্ল্যাট তৈরি করছেন ভবন মালিকরা। ঝুঁকি নিয়ে বিকার নেই তাদের। জানা ছাড়া তো আর এখানে অন্য, এটাতে তো আপনার আগুন লাগে না, এটা তো নিভে যায়। এবার নিশ্চয়ই জেনে বুঝিয়ে দিয়েছেন? জি, জেনে বুঝিয়ে দিয়েছেন তো। এখন যদি আবার আগুন লাগে তাহলে ইনশাল্লাহ লাগবে না। ভবনটির মালিক 2 ভাই হাসান সুলতান 4র্থ তলায় আর মোহাম্মদ সোহেল পরিবার নিয়ে বাস করছেন 3য় তলায়।
ভবনের নিচ তলাতেও বেশ কয়েকটি প্লাস্টিকের কাঁচামালের দোকান আর গুদাম। এগুলো ভাড়া দেয়া হয়েছে 2 বছর ধরে। এটা হলো র ম্যাট্রিক্স, এগুলা দিয়ে বিভিন্ন আইটেম তৈরি হয়, যেরকম বল, বালতি, কলম। তো এগুলা তো আপনার আগুন লাগার কোনো কিছু না, না এটা আপনি আগুন লাগাই দিলেও আপনার আগুন লাগবে না। আগুন লাগার একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, সহায়ক ভূমিকা পালন করে। চুড়িহাট্টা বিস্ফোরণের সময় ফায়ার সার্ভিসের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন এই কর্মকর্তা। তিনি জানান, দোতলায় বদ্ধ ঘরে গ্যাস জমা ছিল, সেখানে আগুন জ্বালানোর পরেই বিস্ফোরণ ঘটে। আশেপাশে যখন ছড়িয়ে যায়, ওখানে হোটেল ছিল, হোটেলের আমরা দেখা যায় যারা গ্যাস সিলিন্ডার ছিল কাজ করছিল এবং চারিদিকে আগুন লেগে যায়। আসলে সেই হোটেলগুলো এখনো আছে চুড়িহাট্টা মোড়ে, এখনো খোলা গ্যাস সিলিন্ডারেই রান্না হচ্ছে হোটেলগুলোতে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী একটি ফ্লাইট। আরোহীদের গন্তব্যে পৌঁছে দিতে ঢাকা থেকে নাগপুর গেছে বিকল্প বিমান। বৃহস্পতিবার দিবাগত রাত 12টা নাগাদ নাগপুরে অবতরণ করে ওই বিমানটি। বিমান সদর জানিয়েছে, এক যাত্রীর হ্যান্ড লাগেজে শনাক্ত হয়েছে পাওয়ার ব্যাংক। এর পরপরই নাগপুরে অবতরণ ঘটানো হয়েছে এই ফ্লাইটটি। চলেছে ভিতরে তল্লাশি। পরে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষকে জানানো হলে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে পাঠানো হয় বিকল্প বিমান। দাবি পূরণ না হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে বিক্ষোভ এবং সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। বেলা 12টার দিকে ক্যাম্পাসে এই কর্মসূচির আয়োজন করা হয়। 6 দফা দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ জানান ছাত্রছাত্রীরা। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে খানজাহান আলী থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে এই মামলা করেন একজন নিরাপত্তা পরিদর্শক। অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে এবং পরবর্তী পরিস্থিতি বিবেচনায় বুধবার হয় সিন্ডিকেট সভা। আর তাতে 28 ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে কুয়েট। আর এজন্য ছাত্রদলকে দায়ী করে সাধারণ শিক্ষার্থীরা। তবে ছাত্রদল পাল্টা দায়ী করেছে ছাত্র শিবির এবং নিষিদ্ধ ছাত্রলীগকে। ক্যাম্পাসে আমরা কোনো প্রকার রাজনীতি চাই না, না ছাত্র, না শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, কোনো প্রকার রাজনীতি চাই না এবং এটা অধ্যাদেশ জারি করতে হবে। আমাদের কর্মসূচিটি হচ্ছে বিক্ষোভ মিছিল এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন। অংশীজনদের সাথে দফায় দফায় বৈঠক, খাতুনগঞ্জে অভিযান। তবুও সয়াবিন তেলের যোগান স্বাভাবিক করা যাচ্ছে না। যদিও সরকারি নথিপত্র বলছে আমদানির পরিমাণ বেড়েছে। পাইকার এবং দোকানিদের অভিযোগ, রোজাকে ঘিরে দাম বাড়ানোর পায়তারা চলছে। তৈরি করা হচ্ছে কৃত্রিম সংকট, যার মাসুল গুনছেন ক্রেতা সাধারণ। উৎপাদক কোম্পানির পক্ষ থেকে আবার বলা হচ্ছে, চলতি মাসের শেষ সপ্তাহে যোগান বাড়বে। চলতি মাসের শুরু থেকেই দোকানে বোতলজাত সোয়াবিনের যোগান বেশ কম। বিষয়টি ভাবিয়ে তুলছে সরকারকে। তথ্য উপাত্ত সংগ্রহ করছে সরকারি সংস্থা। অংশীজনদের সাথে দফায় দফায় বৈঠকও করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিভিন্ন স্থানে অভিযানও চলছে, কিন্তু সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়নি। রাজধানীর সর্ববৃহৎ পাইকারি কেন্দ্র মৌলভীবাজারে এত ভিড় শুধুমাত্র তেলের ডেলিভারি অর্ডার ডিও কেনার জন্য। এই স্লিপেই মিলবে সোয়াবিন তেল, কিন্তু অভিযোগ উঠেছে সরবরাহ বাড়ায়নি বিভিন্ন কোম্পানি। এটা টাকা লিয়া যায়, কেউ মাল দেয় না। হ্যাঁ, মাল মনে করেন 20 দিন 25 দিন সিরিয়াল লাগে। আমরা কাগজ বেশি, মিল আমাদের থেকে টাকা নিছে, মাল ডেলিভারি দিই, তো মালই তো দেয় না আমাদের। সংকটটা হলো মিল আমাদের ডেলিভারি দিচ্ছে না। যদি মিল ঠিক মতো দিয়ে আমাদের ডেলিভারি দেয়, তাহলে এই সংকটটা থাকবে না। 2 দফা দাম বাড়ানোর পরেও বাজারে তেলের সংকট। বলা হচ্ছে সরবরাহ কমিয়ে মিল মালিকরা দাম বাড়ানোর চেষ্টা করছে। সরকারের যে নির্ধারিত মূল্য আছে তার থেকে বেশি মূল্যে তাদের মনোনীত কিছু ব্যবসায়ী ধারা বিক্রি করতেছে। সেই মালগুলি কুইকলি ডেলিভারি হচ্ছে। আর 3 মাস 4 মাস আগে পূর্বে যে সমস্ত মাল বিক্রি করেছে সেগুলি মাল তারা ডেলিভারি দিচ্ছে না। পর্যাপ্ত পরিমাণ তেল আছে, কিন্তু সাপ্লাই চেনটা ঠিক করতে পারতেছে না, সাপ্লাই টাইমলি দিতে পারছে না, যার জন্য শর্টেজটা দেখা দিচ্ছে। উৎপাদক কোম্পানির পক্ষ থেকে ভোক্তা অধিকারকে জানানো হয়েছে, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে সরবরাহ বাড়বে, কেটে যাবে সংকট। 22 তারিখ রাতে থেকে জাহাজগুলো আসবে, 24 তারিখ ধরেন ডিউটি বের করবে, 25 তারিখে ফ্যাক্টরিতে মালগুলো ঢুকবে, 26-27 তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণে মাল এবং রমজানে যা লাগবে
তার থেকে বেশি পরিমাণ মাল আসবে। ভোজ্য তেলের মাসিক চাহিদা প্রায় 2 লাখ টন, তবে রমজানের চাহিদা আরও বাড়ে। আর এই সুযোগ কাজে লাগাতে সক্রিয় হয়ে উঠছে সিন্ডিকেট। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। নানা জল্পনা কল্পনা শেষে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির রাজনীতিক রেখা গুপ্ত। স্থানীয় সময় দুপুরে ঐতিহাসিক রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে শপথ নেন তিনি। তাকে শপথবাক্য পাঠ করান গভর্নর ডিকে সাক্সেনা। এ সময় মন্ত্রিসভার অন্য সদস্যরাও শপথ নেন। দিল্লি বিধানসভা নির্বাচনের ফল ঘোষিত হয় 8 ফেব্রুয়ারি। ক্ষমতাসীন আম আদমি পার্টিকে হারিয়ে 27 বছর পর মসনদে ফিরে বিজেপি। বুধবার রাতে রেখা গুপ্তকে মুখ্যমন্ত্রী পদের জন্য মনোনীত করে বিজেপি। প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া সহ অনলাইনে নানা প্রতারণার ফাঁদ পেতেছে মিয়ানমারের প্রতারকরা। হাতিয়ে নিচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। অবর্ণনীয় নির্যাতনের মাধ্যমে এসব প্রতারণায় বাধ্য করা হয় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসন প্রার্থীদেরকে। থাইল্যান্ডে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মিয়ানমারে তাদের পাচার করা হয়। আর এ পর্যন্ত থাইল্যান্ডের বিভিন্ন স্ক্যাম সেন্টার থেকে 7,000 ভুক্তভোগীকে উদ্ধার করেছে সরকার। থাইল্যান্ডের একটি সামরিক ক্যাম্পে আশ্রয় নেওয়া এই মানুষগুলোর সবাই প্রতারণার ফাঁদে পড়ে পাচার হয়েছিলেন মিয়ানমারে, যাদের ব্যবহার করা হতো অনলাইন স্ক্যামিংয়ে। সম্প্রতি থাই প্রশাসনের অভিযানে উদ্ধার করা হয়েছে তাদের, যার মধ্যে রয়েছে কয়েকজন বাংলাদেশিও। দুর্বিষহ এক জীবন থেকে মুক্তি মিলেছে তাদের, এখনও দিন কাটছে আতঙ্কে। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বর্বরতম নির্যাতনের বর্ণনা দিয়েছেন থাই ক্যাম্পে আশ্রিত বাংলাদেশি তরুণ ফয়সাল। যখন আমাকে সেখানে নেওয়া হয় তখনই সন্দেহ হয়। অনেক সেনা আর নিরাপত্তা কর্মী ছিল। পরে আমার এক সহকর্মীর কাছে বিস্তারিত জানতে চাই। সে আমাকে ইলেকট্রিক শক সহ নানা নির্যাতনের কথা জানায়। টার্গেট করা ব্যক্তিদের সাথে হোয়াটসঅ্যাপে নারী সেজে কথা বলতে বাধ্য করা হয় ভুক্তভোগীদের। পরে প্রেমের ফাঁদে ফেলে ক্রিপ্টোকারেন্সি, অনলাইন জুয়া সহ অর্থ কামানোর নানা প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেওয়া হয় বিপুল অর্থ। এসব কাজ করতে না চাইলে জোটে অবর্ণনীয় নির্যাতন। তারা আমাদের বিভিন্ন ফোন নম্বর দিত। নারী সেজে আমরা টেক্সট মেসেজ দিয়ে সম্পর্ক তৈরি করতাম। প্রেমের সম্পর্ক হলেই কিভাবে অর্থ উপার্জন করতে হয় সেই লোভ দেখাতাম। আমরা প্রতারক নই, ভুক্তভোগী। তাদের কথা না শুনলে কিডনি সহ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রির হুমকি দিত। Of course, have different punishment. Like I receive shock, electric shock. আমাকে অনেক শাস্তি পেতে হয়েছে। প্রতিদিনই ইলেকট্রিক শক, কিলঘুষি দেয়া হতো। কারণ ছাড়াই নির্যাতন করতো তারা। কোনো বেতন না দিয়েই দৈনিক 18 ঘন্টা কাজ করাতো। পরিবারের সাথেও যোগাযোগ করতে দেয়া হতো না। They just want to punish us and they punish. সামরিক জান্তা ও বিদ্রোহীদের সংঘাতে জর্জরিত মিয়ানমার রীতিমতো এসব অনলাইন স্ক্যামিংয়ের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। মূলত থাইল্যান্ডে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের পাচার করা হয় মিয়ানমারে। অভিযোগ রয়েছে দেশটির কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী জড়িত ভয়ঙ্কর এসব অপরাধে। সম্প্রতি চীনের এক অভিনেতা নিখোঁজের জেরে তোলপাড় শুরু হয় এই ইস্যুতে। বেইজিংয়ের চাপে নড়েচড়ে বসে থাই প্রশাসন। সীমান্তবর্তী অন্তত 5টি এলাকায় বিচ্ছিন্ন করে দেওয়া হয় ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ, বন্ধ করা হয় জ্বালানি সরবরাহ। এরপর উদ্ধার করা হয় বিভিন্ন দেশের 7,000 ভুক্তভোগীকে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।